MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রান্না খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার, আপনাদের সঙ্গে আমি রয়েছে পায়েল। শুরু করছি জেলা সদর। আর আজকে জেলা সদর অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনার খবর দিয়ে শুরু করতে হচ্ছে। মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ, সেখানে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি দুর্ঘটনা। পুলকারে সজোরে ধাক্কা ট্রেনের, 4 পড়ুয়া সহ 5 জনের মৃত্যু। গেট ম্যান মদ্যপ অবস্থায় ছিল, তার গাফিলতির কারণেই এই দুর্ঘটনা। অভিযোগ স্থানীয়দের, সেই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। সাত সকালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত কর্ণ সুবর্ণ এলাকার যে গোবিন্দপুর রেলওয়ে গেট আছে, সেই গেটেই ঘটে গেল এরকম দুর্ঘটনা। প্রতিদিনের মতন একটি পুলকার স্কুলের ছাত্রদের নিয়ে রীতিমতো যাওয়া আসা করে, এই রাস্তা দিয়েই যায় এবং এই ফাটক দিয়েই যায়। কিন্তু ঘটনার ক্রমে আজ যখন এই রেলগেট পার করছিল, সেই সময় রেলগেট খোলা অবস্থা থাকায় গাড়িটি আচমকা একটি আজিমগঞ্জ কাটোয়া শাখার একটি গাড়ি রীতিমতো চলে আসে এবং সেই ঘটনা সামনাসামনি আসার ফলে রীতিমতো এই সংঘর্ষ এবং দুমড়ে মুচড়ে যায় সেই গাড়িটি এবং ঘটনাস্থলেই 3 জন ছাত্রীর রীতিমতন মৃত্যুর সংবাদ আসে। এবং পাশাপাশি এই ঘটনার পরেই এলাকার স্থানীয় বাসিন্দারা রীতিমতন সেই তৎপরতার সাথে সেই বাকি যে আহত রয়েছে তাদেরকে তুলে নিয়ে গিয়ে প্রথমে কর্ণ সুবর্ণ হাসপাতালে ভর্তি করে এবং সেখানে অবস্থার অবনতি হলে পরে তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যে 3 জন এর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ক্লাস 3-তে পড়তো। আর বয়স 8 বছর। 2 বোনেরা, এটা বড়, এটা ছোট আছে। বাবা বিদেশে আছেন, কনস্ট্রাকশনের কাজ করেন। সাধারণ মানুষের দাবি যে এই রেল গেটের যে ফাটকের যে কর্মী রয়েছে তার উপরে বর্তায়, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং তিনি গেট বন্ধ করতে ভুলে গেছিলেন, এমনটাই অভিযোগ করা হচ্ছে স্থানীয়দের পক্ষ থেকে। সবচেয়ে দায়ী করা হচ্ছে গেটম্যানকে। এখানে তিনি অসতর্কতার দরুন এই ঘটনাটি হয়েছে। উনি যদি সজাগ থাকতেন তাহলে এরকম হয়তো হতো না। এই গেটম্যান যিনি আছেন তিনি কোনো ভূমিকা পালন করেননি। অনেকে বলছে নাকি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, ড্রিঙ্কার মানে অবস্থায় ছিলেন। ডাউনেরটা চলে যাওয়ার পর আপে যাওয়ার যে গাড়িটা ছিল সেটা তখন আবার সিগন্যালটা তুলে দেয়। তুলে দেওয়ার পর ওরা কিন্তু রাস্তা ক্লিয়ার বলে কিন্তু গাড়িটা সবাই মানে যত প্যাসেঞ্জার আছে সবাই কিন্তু রাস্তায় চলে আসছিল। কিছুক্ষণ পরে তখন আবার দেখছে গাড়িটা আবার সিগন্যাল গুলো কিন্তু নামিয়ে দিয়েছে। ও কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িটা একবার ট্রেনটা এসে একবার গাড়িটাকে উড়িয়ে দিয়ে চলে গেল এবং সঙ্গে সঙ্গে ওখানে স্পট ডেট হয়ে গেল 2টো বাচ্চা। স্থানীয় প্রশাসন এবং জেলার কংগ্রেসের নেতৃত্ব থেকে শুরু করে এখানে এসে পৌঁছায় এবং সাধারণ মানুষদের আশ্বস্ত করেন এবং যে ফাটকের যে কর্মী রয়েছে তাকেও গ্রেপ্তার করা হয়। যারা ইনজিওর্ড আছেন ওরা ট্রিটমেন্ট পাচ্ছে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে, আর 2 জন কর্ণ সুবর্ণতে ট্রিটমেন্ট পেয়েছিল। সমস্ত আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আর আমাদের সিভিল প্রশাসনের পক্ষ থেকে যা যা করার আছে ওটা সবই আমরা করেছিলাম। মুর্শিদাবাদের গোবিন্দপুর থেকে সীমন্ত দাস, রিপাবলিক বাংলা। আর এই ঘটনার তদন্তের জন্য 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পূর্ব রেল। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সহায়তারও ঘোষণা করা হয়েছে রেলের তরফ থেকে। আর এই দুর্ঘটনার পরে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যান মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ এলাকার গোবিন্দপুর রেলগেটে এবং সেই রেলগেটে রীতিমতো ছাত্রছাত্রী ভর্তি একটি পুলকার যখন রেলগেট পাস করে, ঠিক সেই সময় একটি রেল সামনাসামনি এসে যাওয়ায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং মর্মান্তিক দুর্ঘটনায় বেশ কয়েকজন শিশু প্রাণ যায়। মোট প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে 3 জন শিশু প্রাণ যায় এই ঘটনায় এবং এই ঘটনার পুরোপুরি বিস্তারিত খবর নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই ঘটনার সমস্ত ঘটনা নিয়ে রীতিমতো রিপোর্ট চাওয়া হয়েছে। শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, পরিবার রয়েছে, সেই পরিবারদের রেল কর্তৃপক্ষ থেকে 10 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা বলা হয়েছে এবং এর সাথে সাথে মুখ্যমন্ত্রী নিজেও এই ঘটনার পুরো বিবরণ চেয়েছেন।
রেলের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণা হয়েছে, আমাদেরও ভাবনা চিন্তায় আছে। একদম ছোট ছোট ফুলের মতো বাচ্চা মানে এরকম মর্মান্তিক একটা ঘটনাতে মারা গেছে, খুব পেনফুল সবার কাছে। আমি খুব আর্লি মর্নিং থেকেই ওখানকার এসপির সঙ্গে টাচে ছিলাম। পরে আমার সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা হয়েছে এবং জেলা শাসক আর মন্ত্রী গৌরী ঘোষ শঙ্কর ঘোষ একাধিকবার কথা হয়েছে। গেটম্যান তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে। পাশাপাশি গৌরী শঙ্কর ঘোষ যে গ্রন্থাগার মন্ত্রী রয়েছে এবং গ্রন্থাগার মন্ত্রীকেও দায়িত্ব দিয়েছেন যে এই ঘটনার সম্পূর্ণ বিবরণ দিতে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই দুর্ঘটনা ঘটে গেছে তার পরেই যে ঘটনাগুলোর ব্যবস্থা নেওয়া উচিত নিয়েছে। প্রত্যেকটা লেভেল ক্রসিং বন্ধ করে আন্ডারপাস করায়, সেই ঘটনা যেন আগামী দিনে না ঘটে তার জন্য রেলের পক্ষ থেকে আন্ডারপাস দুটোটার সঙ্গে নির্মাণ হচ্ছে। দুর্ভাগ্যজনক ঘটনা, জীবনহানি তো অত্যন্ত কষ্টের, কিন্তু বাচ্চাদের জীবনহানি মানে এ তো বিরাট ব্যাপার। কেন হলো কি হলো তা তদন্ত দরকার, রেলও তদন্ত করবে আশা করি। ঘটনাটা কেন ঘটলো এবং সেই ঘটনার সূত্রপাত কি সেই নিয়ে চলবে তদন্ত। মুর্শিদাবাদ থেকে শ্রীমন্ত দাস, রিপাবলিক বাংলা। আর এবার নজর রাখবো ডেবরার দিকে। তার কারণ হচ্ছে কাঁসাই নদীর জল বেড়ে বিপত্তি। ডেবরাতে যে অস্থায়ী বাঁধ ছিল সেই বাঁধ ভেঙে পড়েছে, আর এর ফলে চরম দুর্ভোগে সেখানকার মানুষজন। প্রত্যেক বছরই একই সমস্যার সম্মুখীন হতে হয় তাদের, প্রত্যেক বছরই দুর্ভোগ। এবার তারা নিষ্কৃতি চাইছেন, স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীদের। কয়েকদিনে টানা বৃষ্টি আর সেই বৃষ্টির জেরে কাঁসাই নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে ডেবরার টাবাগেড়িয়া এলাকায় যে অস্থায়ী বাঁধ ছিল সেই বাঁধটি ভেঙে গিয়েছে। তার ফলে এক প্রকার চরম দুর্ভোগের মধ্যে পড়ছে নদীর এই পার এবং নদীর ওই পারের মানুষজন। যদিও প্রশাসনের তরফে একটি নৌকা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেই নৌকার জন্য ধারে কিন্তু মানুষকে প্রায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে এমনটাই কিন্তু অভিযোগ করছেন এলাকার মানুষ। আমরা তো প্রায় প্রত্যেক দিনই এটা দিয়ে যাতায়াত করি, সব দিনই এরকম ভোগান্তি। এবারে যায় যে আরম্ভ হয়েছে, এবারে চলবে এখন মাস 5-6। এলাকার মানুষের দাবি যে এখানে একটি অস্থায়ী বাঁধ নয়, একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য। গতকাল রাত্রে এই যে অস্থায়ী বাঁধটা ছিল, যখন কাঁসাই নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে তার ফলে সেই বাঁধটি ভেঙে গিয়েছে। তার ফলে মানুষ কিন্তু এক প্রকার চরম দুর্ভোগের মধ্যেই পড়ছে। আমাদের যে কষ্ট, আমাদের যে যন্ত্রণা, সেই কথাটা বলে বোঝানো যাবে না। শুধুমাত্র জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে এই রাস্তা পারাপার করতে হয়। ডেবরা, আজকে হসপিটাল, আজকে বিডিও অফিস, আজকে থানা, যদি কোনো রকম সমস্যায় পড়ি আমাদের একটা শুধুমাত্র ব্রিজ দরকার, আর কিচ্ছু দরকার নেই। এই ব্রিজটা হলেই আমাদের সমস্যার সমাধান হবে। কবে হবে সেই ব্রিজ, সেই দিকেই তাকিয়ে রয়েছে ডেবরার টাবাগেড়িয়া এলাকার মানুষ। ডেবরা থেকে শশাঙ্ক, রিপাবলিক বাংলা। গোসাবার তৃণমূল নেতা ঝোড়ো ঢালি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গী মনিরুল পৈলান, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। ভোট পরবর্তী হিংসা ও দুর্নীতির অভিযোগ আর ভাইপো ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা গ্রেপ্তার হওয়াতে আবির খেললেন মহিলারা। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে জীবনতলা থানার পুলিশ। জীবনতলা থানার খাগড়া গ্রাম থেকে গোসবার পাঠানখালীর তৃণমূল নেতা ঝোড়ো ঢালি এবং তার সঙ্গী মনিরুল পৈলানকে গ্রেপ্তার করে জীবনতলা থানার পুলিশ। এবং এই ঝোড়ো ঢালি, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, গোসবার পাঠানখালীর বিভিন্ন এলাকায় তার বাড়ি রয়েছে এবং ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে এবং সাধারণ মানুষের মারধর, বাড়িঘর ভাঙচুর অভিযোগ রয়েছে এই ঝোড়ো ঢালির বিরুদ্ধে। এর অত্যাচারে পাঠানখালীর সাধারণ মানুষ জর্জরিত। বহু মানুষের ঘরবাড়ি লুটপাট করেছে, ভাঙচুর করেছে। বাংলায় এখন আইনের শাসন চালু হয়েছে, তাই ঝোড়ো ঢালি গ্রেপ্তার হয়েছে। গোসবার ত্রাস, একেবারেই গোসবার বিভিন্ন এলাকায় সন্ত্রাস তৈরি করার অভিযোগ রয়েছে এই ঝোড়ো ঢালির বিরুদ্ধে। আর গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে জীবনতলা থানার পুলিশ এই ঝোড়ো ঢালিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে এবং এই তৃণমূল নেতার কাছ থেকেই দুটি আগ্নেয়াস্ত্র এবং দুটি কার্তুজ উদ্ধার করে। আজ অভিযুক্তকে 7 দিনের পিসির আবেদন চেয়ে আদালতে তোলে দক্ষিণ 24 পরগনা জেলার জীবনতলা থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। আচ্ছা, তৃণমূল জমানায় এমন কি কোনো বিষয় আছে যার থেকে কাটমানি নেওয়া হয়নি?
শিল্পীদের ভাতা তার থেকেও কাটমানি নেওয়া হয়েছে। শিল্পী ভাতা করে দেওয়ার নাম করে 3 থেকে 5,000 টাকা কাটমানি নেওয়া হয়েছে। আর কাঠগড়ায় রামপুরহাটের একটি সমবায় সমিতির কয়েকজন সদস্য। আর এই ঘটনার পর সেই সমবায় সমিতির ম্যানেজার তিনি বাধ্য হলেন টাকা ফেরত দিতে। রামপুরহাট 2 ব্লকের তেঁতুলিয়া নূতন গ্রাম রেশন সমবায় যে রয়েছে সেখানে শিল্পী ভাতা নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত অবশ্য যারা টাকা নিয়েছিলেন তারা টাকা ফেরত দিয়েছেন এবং সেক্ষেত্রে নিজেদের দোষ তারা স্বীকার করে নিচ্ছেন। সভাপতি টাকা ফেরত পেয়ে খুশি, যারা এতদিন শিল্পী ভাতা পাবেন এই আশাতে টাকা দিয়েছিলেন তারা। অন্যদিকে এই সমবায়ের যিনি ম্যানেজার রয়েছেন তিনি অবশ্য জানাচ্ছেন তার এই সম্পর্কে কোনো কিছুই জানা নেই। এই টাকা শিল্পীদের কাছ থেকে যখন নেয় তখন আমি অলরেডি বর্ধমান হসপিটালে ভর্তি, আমার হাতের অপারেশন ছিল। তারপরে আমার খাতায় আমি দেখতে পেয়েছি 3,000 করে, কারো 1,500, কারো 2,000 জমা। তাদের মধ্যে অনেকে বলছে যে নিতাই বলে একজন কর্মচারী ছিল আমার এখানে, তাকে দিয়ে সে অলরেডি চলে গেছে, উপরে মরে গেছে। আমি তার লেগে বলছি যে আজকে আমি 3,000 টাকা করে প্রত্যেককে ফেরত দিচ্ছি, 1 মাস এই 1 বছর সময় দিয়ে বাদ বাকি টাকা আমি দিয়ে দেবো। এখানকার ম্যানেজমেন্ট যারা ছিলেন তারা যারা শিল্পী আছে তাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন ঘর করে দেবো বলে, কিন্তু ঘর করে দিতে পারেনি। তার জন্য এই কেসটা হচ্ছে 2018 সালের। আজকে তারা টাকা রিটার্ন করছে। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট মোহিতের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। তৃণমূল আমলে ভাঙচুর লুটপাট চালিয়ে নৈহাটির একটি বিজেপি কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল। আর অভিযোগ উঠেছিল তৃণমূল কাউন্সিলর এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। আর রাজ্যে পালা বদলের পর এবার বিজেপি কর্মীরা সেই পার্টি অফিসের সামনে জড়ো হন। তৃণমূলের কাউন্সিলর এবং তার সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তারের দাবি জানান। 1 বছর 6 মাস সেই দগদগে ঘা নিয়ে ঘুরছেন বিজেপি কর্মী সমর্থকরা। নৈহাটিতে 2025 সালের 31শে জানুয়ারি ভাঙচুর করা হয়েছিল সিং ভবন। আর তারপর থেকে পলাতক রয়েছেন মূল দুষ্কৃতী রণ কর্মকার। শুধু তিনি নয়, তার প্ররোচনায় এই ভাঙচুর করেছিল তার সাঙ্গপাঙ্গরাও, এই অভিযোগ সামনে আসে। তারপর থেকে এখনো পর্যন্ত এই সমস্ত দাগী অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। তাই এবার সুবিচারের আশা করছেন সেইখানকার বিজেপি কর্মীরা। দরজাটা ভাঙতে পারেনি, ঘরে ঢুকে দিচ্ছে। কৃষ্ণ ঠাকুরের একটা ময়ূরপঙ্খের আকৃতি ছিল, ওটাও হারবার বাড়ি নিলাম। যে সমস্ত তৃণমূল গুন্ডারা আজকে সিং ভবন আক্রমণ করে তারা, আমরা তাদের শাস্তি চাই। যে সমস্ত তৃণমূল গুন্ডারা আজকে সিং ভবন অত্যাচার করে তাদের শাস্তি চাই। তৎকালীন তৃণমূলের কাউন্সিলর সেই রণ কর্মকার তিনি দীর্ঘদিন ধরে হুমকি দিয়েছেন এবং সেই ভবনের যিনি মালিক তাকেও কিন্তু এই হুমকির মুখে পড়তে হয়েছে। সব মিলিয়ে সেই 2025 সালের 31শে জানুয়ারির পর থেকে পলাতক রয়েছেন এই রণ কর্মকার। তাকেই এবার গ্রেফতারির দাবি তুলেছে বিজেপি কর্মীরা এলাকার। ভিডিও জার্নালিস্ট রোহিত গণের সঙ্গে ইন্দ্রিলা ঘোষ, রিপাবলিক বাংলা, কলকাতা। বারবার প্রতিশ্রুতি ভঙ্গ, মাসের পর মাস মেলেনি পারিশ্রমিক। আর সেই কারণে এবার বিক্ষোভ দেখালেন শান্তিপুর পুরসভার সাফাই কর্মীরা। তারা গেটে তালা ঝুলিয়ে দিলেন। ন্যায্য অধিকারের দাবিতে 8টি দাবি তুলে ধরেছেন তারা এবং তারই পাশাপাশি পারিশ্রমিকেরও দাবি জানিয়েছেন তারা। শান্তিপুর পুরসভার সাফাই কর্মীরা তারা কিন্তু দীর্ঘ সময় ধরে আন্দোলন করছেন, তারা প্রতিবাদ করছেন। তাদের বক্তব্য বারবার করে তাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তাদের যে সামান্য মাসিক মাইনা সেই মাইনাটুকু তাদেরকে দেওয়া হচ্ছে না, পারিশ্রমিকটুকু দেওয়া হচ্ছে না। বারবার করে তারা পৌরসভার দ্বারস্থ হচ্ছেন, পৌরসভার আধিকারিক প্রত্যেকের কাছে যাচ্ছেন, জনপ্রতিনিধি তাদের কাছে যাচ্ছেন, তারা শুধুমাত্র প্রতিশ্রুতি দিচ্ছেন। বিগত সরকারের আমল, তারা 3 থেকে 4 মাস তারা কিন্তু এই মাইনা পাচ্ছেন না। অর্থাৎ বিগত সরকারের আমল থেকে তারা কিন্তু মাইনা পাচ্ছেন না। তারা তাদের বক্তব্য তারা কিন্তু পুরসভা এলাকা তারা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন প্রতি মুহূর্তে। তাদের দাবি যে কোনো রকম তারা কিন্তু আর মৌখিক
মৌখিক আশ্বাসে তারা কিন্তু আর কোনোভাবে তাদের এই আন্দোলন থামাবেন না। তারা লিখিত প্রতিশ্রুতি চাইছেন এবং কবে দেবেন নির্দিষ্ট সময় তারা বেঁধে দিচ্ছেন। আজকে 5-6 মাস ধরে মাইনা নিয়ে বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আজকে আমরা 5-6 হাজার টাকা মাইনা দিয়ে আমরা কীভাবে লেবার শ্রেণীরা কীভাবে সংসার চালাবো, তাদেরকে বউ বাচ্চা চালাতে পারবে। এমন লোক আছে 3 মাসের মাইনা পায়নি, তাহলে আমাদের এই যে এই অল্প টাকার মধ্যে আমাদের চলতে হয়। দোকানে যে দোকানে বাকি গেছি সেই দোকানের মধ্যে আগের মাসের টাকা তারপরে আমরা না খেয়ে চলছি। তবে এখন দেখার পুরসভার পক্ষ থেকে কি আশ্বাস দেওয়া হয় লিখিতভাবে, আর কবে তাদের এই বকেয়া টাকা মেটানো হয় সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। নদিয়া থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। মালদা মেডিকেলে এমবিবিএস এর আসন সংখ্যা বাড়ল। ইতিমধ্যে বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন, এবং যে আসন সংখ্যা ছিল 125 সেই আসন সংখ্যা বেড়ে হয়েছে 150। চলতি শিক্ষাবর্ষ থেকেই এই আসন সংখ্যা বাড়ল, এবং এরই পাশাপাশি এই যে খবর, এতে স্বাভাবিকভাবে মালদা জেলাতে খুশির হাওয়া। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এবার এমবিবিএস এর সংখ্যা বেড়ে দাঁড়ানো 25। এতদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস পড়ুয়াদের যে আসন 125টা ছিল, সেখানে রাজ্যের ডবল ইঞ্জিন সরকার আসতেই আরও 25টা এই এমবিবিএস এর আসন সংখ্যা বাড়ানো হলো। এর ক্ষেত্রে ডাক্তারি পড়ুয়ারা অনেকটাই উপকৃত হবে বলে এমনটাই মনে করছেন। আমাদের এখানে এবছর 25টি আসন বাড়লো। আন্ডার গ্র্যাজুয়েট এমবিবিএস সিট 25টি বাড়লো, 125 ছিল হয়ে গেল 150, 100-150। এবছর থেকে 26-27 থেকে আমাদের 150টি ছেলে ভর্তি হবে, এবং এটা আমাদের একটা আনন্দের বিষয়। এবং এমডি সিট বাড়লে আমার এখানে ডিপার্টমেন্টের উন্নতি হবে এবং স্বাস্থ্য পরিষেবা উন্নতি হবে, এবং আমরা স্পেশালিস্ট ডক্টরস, আমরা যারা বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে পারবো। এবং ইতিমধ্যে জেলাবাসীও এই সংখ্যা যে বাড়লো তাতে কিন্তু অনেকটাই কিন্তু খুশি। এতে আমাদের জনগণের খুব ভালো হবে, ভালো ভালো ডাক্তার আসবে, ভালো ভালো পরিষেবা হবে, ডাক্তারদের আমরা পাবো। আমাদেরকে আর বাইরে যাওয়ার কোনো দরকার পড়বে না। এখানে যদি সেই চিকিৎসা আমরা ভালোভাবে পাই তাহলে বাইরে যাওয়ার তো কোনো ব্যাপার নাই। এটা সত্যি সরকার দিক থেকে আমাদের খুব ভালো হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে যে পরিমাণ জনসংখ্যা তার তুলনায় রেশিওতে ডাক্তারদের সংখ্যা কম। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী ঠিক করেছেন যে এই রেশিওটা যাতে ঠিক থাকে। এই কারণে বিভিন্ন মেডিকেল কলেজে রাজ্য জুড়েই এমবিবিএস এর যে সংখ্যা সেইটা বাড়ানো হচ্ছে, সিট ক্যাপাসিটিটা বাড়ানো হচ্ছে। মালদা মেডিকেল কলেজেও এটা বাড়ানো হচ্ছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আর তারপরেই পদক্ষেপ। বরুণ বিশ্বাস খুনের মামলায় সরকারি আইনজীবীকে সরিয়ে বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ, আর ইতিমধ্যেই 37 নম্বর সাক্ষী তার বয়ানও গ্রহণ করা হয়েছে। পরবর্তী শুনানিতে বরুণ বিশ্বাসের বাবার সাক্ষ্য গ্রহণ করা হবে। সরকার পরিবর্তন হতেই বরুণ বিশ্বাস খুনের মামলার নতুন করে তদন্ত শুরু হলো, আর এবার বনগাঁ ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারকের এজলাসেই মূলত এদিন 37 নম্বর যে সাক্ষী, সেই সাক্ষীর কিন্তু সাক্ষ্য গ্রহণ করা হলো। তৎকালীন সময়কার যারা তদন্তকারী আধিকারিক ছিলেন তারা মোট 76 জন তাদের নামের লিস্ট তৈরি করেছেন যে যারা সাক্ষ্য দেবেন, তার মধ্যে 36 জনের আগেই হয়ে গেছিল। এবার হলো 37 নম্বর। স্বাভাবিকভাবেই নতুন করে সরকারি যে আইনজীবী বা যে সরকারি পিপি সেটাও কিন্তু নিয়োগ করা হলো বরুণ বিশ্বাস খুনের মামলার যে তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়াতে। সাক্ষী নাম্বার 37 তার সাক্ষী হলো যিনি বর্তমানে প্রেসিডেন্সি কারেকশনাল হোমের সুপারিনটেন্ডেন্ট। তিনি আগে দমদম কারেকশনাল হোমে সুপার ছিলেন, যেখানে একজন আসামি যে জেলে ছিল তাকে আরেকজন আসামি বাইরে থেকে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন, এবং সেটা ষড়যন্ত্রের সেখান থেকেই হয়। নেক্সট দিন 31শে অগস্ট দিন ধার্য হয়েছে, যেদিন বরুণ বিশ্বাসের যিনি ভিকটিম তার বাবাকে তাকে সাক্ষী দেওয়ার জন্য ডাকা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বারবার কিন্তু আবেদন করা হয়েছিল যে বিগত দিনের অর্থাৎ বিগত সরকারের যিনি পিপি ছিলেন বা যিনি আইনজীবী ছিলেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন পরিবারের সদস্যরা। রাজ্য সরকার, নতুন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্বারস্থ হয়েছিলেন বরুণ বিশ্বাসের পরিবারের সদস্যরা। পরবর্তীতে কিন্তু সরকারের পক্ষ থেকে তারা কিন্তু নতুন করে অর্থাৎ এই যে মামলা, এই মামলার
দ্রুত যাতে শুনানি বা এই মামলার যাতে কী প্রক্রিয়া রয়েছে সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু নির্দেশ দিয়েছেন যে রাজ্য সরকারের যেই সিআইডি রয়েছে তাদের বিরুদ্ধে। তারা কিন্তু নতুন করে মামলার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরুও করে দিয়েছেন। এমনকি বরুণ বিশ্বাসের পরিবারের বা তাদের বাড়িতেও গিয়েছিলেন, তাদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছিলেন এবং আজকে যে প্রথম অর্থাৎ সরকার পরিবর্তনের পরে কিন্তু প্রথমবার এই বনগাঁ আদালতে এর যে হিয়ারিং করবো, যে সাক্ষ্য গ্রহণ করবো তার কিন্তু হলো এবং 37 নম্বর যে সাক্ষী তার কিন্তু সাক্ষ্য গ্রহণ করা হলো। কিন্তু এই মামলা কবে নিষ্পত্তি হয় সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনার বনগাঁ থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। পালা বদলের বাংলাতে বিনিয়োগের জোয়ার। রাজ্যে 15,000 কোটি টাকা বিনিয়োগ লোহা রড প্রস্তুতকারী সংস্থার। আর বাঁকুড়ার মেজিয়াতে সেই কারখানার শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমি যে ছবিটা তুলে ধরছি বাঁকুড়ার মেজিয়া শ্যাম স্টিলের কারখানার নতুন প্রকল্পের উদ্বোধনের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই ছবিটা আমরা তুলে ধরছি এবং 15,000 কোটি টাকার বিনিয়োগ করছেন এই কোম্পানির নতুন প্রকল্পের উদ্বোধনে। এর ফলে আশার আলো দেখছেন বাঁকুড়াবাসী। তার কারণ বাঁকুড়া জেলাতে প্রচুর পরিযায়ী শ্রমিককে ভিন রাজ্যে কাজ করতে যেতে হতো। এই যে নতুন প্রকল্প, এই নতুন প্রকল্পের পর প্রায় 20,000-এরও বেশি কর্মসংস্থানের সুযোগ হবে এবং ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট প্রায় 1,25,000 ফ্যামিলি কিন্তু এখানে কর্মসংস্থানের সুযোগ পাবে। সরাসরি রিপাবলিক বাংলায় আমরা যে ছবি তুলে ধরছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন শ্যাম স্টিলের নতুন প্রকল্পের। কারখানায় গেটে তালা লাগালে আপনাকে হাজতের ভিতরে থাকতে হবে। কারখানায় এসে গেটে ভেঙে দিয়ে গেলে 3 গুণ আদায় করব। কোন গুন্ডাগর্দি চলবে না। নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি। জানতে পারলেই ভেঙে গুড়িয়ে দেব। পাশাপাশি একাধিক এই রাজ্যে প্রচুর নতুন প্রকল্প আসতে চলেছে এবং এসেছে, অর্থাৎ কোটি কোটি টাকা বিনিয়োগ হবে, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হবে, নতুন নতুন শিল্প আসবে রাজ্যে, এমনটাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে। সব মিলিয়ে আশার আলো দেখছে বাঁকুড়াবাসী, আশার আলো দেখছে পশ্চিমবঙ্গবাসী। বাঁকুড়া মেজিয়া থেকে নির্ময় পান, রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন আসল প্রোটিন।